আফ্রিকা পৃথিবীর সবচেয়ে সম্ভাবনাময় মহাদেশ, অথচ পৃথিবীর সবচেয়ে বেশি শোষিত মহাদেশগুলোর একটি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূখণ্ডকে ঘিরে ক্ষমতার লড়াই চলেছে। প্রথমে ইউরোপীয় ঔপনিবেশ শক্তির মধ্যে, পরে শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে, আর এখন একবিংশ শতাব্দীতে নতুন করে শুরু হয়েছে চীন ও পশ্চিমা শক্তির মধ্যে এক জটিল অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রতিযোগিতা। প্রশ্ন উঠেছে, আফ্রিকার নতুন দখলদার কে? চীন, যে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে এসেছে, নাকি পশ্চিমা বিশ্ব, যারা দীর্ঘদিন ধরে এই মহাদেশের রাজনীতি ও অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আসতেছে? এই ডকুমেন্টারিতে আমরা এই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব। আফ্রিকার বর্তমান পরিস্থিতি বুঝতে হলে ফিরে তাকাতে হয় ইতিহাসের দিকে। 19 শতকের শেষ ভাগে ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়, যাকে ইতিহাসে স্ক্যাম্বল অফ আফ্রিকা নামেও চিনে থাকে। ব্রিটিশ, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি ও পর্তুগাল আফ্রিকার বিস্তৃত অঞ্চল দখল করে নেয় এবং সেখানে নিজেদের প্রশাসন, অর্থনীতি ও সামরিক কাঠামো চাপিয়ে দেয়। স্থানীয় জনগোষ্ঠীর উপর চালানো হয় নির্যাতন, তাদের জমি কেড়ে নেওয়া হয় আর খনিজ সম্পদ নির্বিচারে লুট করা হয়। আফ্রিকার অর্থনৈতিক কাঠামো এমনভাবে তৈরি করা হয় যাতে কাঁচামাল ইউরোপে যায় এবং সেখান থেকে তৈরি হয়ে পণ্য আবার আফ্রিকায় বিক্রি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধীরে ধীরে আফ্রিকার দেশগুলো স্বাধীনতা পেতে শুরু করে, কিন্তু স্বাধীনতার পরেও তাদের অর্থনৈতিক ও প্রশাসনিক পশ্চিমা প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। আন্তর্জাতিক ঋণ, বহুজাতিক কোম্পানি এবং রাজনৈতিক চাপের মাধ্যমে পশ্চিমা শক্তি আফ্রিকার ওপর প্রভাব বজায় রাখে। অনেক ক্ষেত্রে আফ্রিকার রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান এবং গৃহযুদ্ধের পেছনে বিদেশি শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা ছিল। শীতল যুদ্ধের সময় আফ্রিকা হয়ে ওঠে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার একটি বড় মঞ্চ। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ছিল একদিকে, আর সোভিয়েত ইউনিয়ন ছিল আরেক দিকে। উভয় পক্ষই আফ্রিকার বিভিন্ন দেশে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করে। অনেক সরকার বিদেশি সমর্থনের উপর নির্ভরশীল হয়ে পড়ে, ফলে অভ্যন্তরীণ রাজনীতি দুর্বল হয়ে যায় এবং উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আর ঠিক ওই সময়ে আফ্রিকার অনেক দেশ ঋণের ফাঁদে পড়ে এবং তাদের অর্থনীতি ক্রমশই বহির্ভূশীল হয়ে ওঠে। একবিংশ শতাব্দীর শুরুতে বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তন আসে। চীন দ্রুত অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় এবং বৈশ্বিক বাজারে তার উপস্থিতি বাড়তে শুরু করে। আফ্রিকা হয়ে ওঠে চীনের অন্যতম প্রধান লক্ষ্য, কারণ আফ্রিকা শুধু খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, বরং এটি ভবিষ্যতের একটি বড় বাজারও। চীন আফ্রিকায় বিনিয়োগ শুরু করে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে। তাদের রাস্তা, রেলপথ, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, শিল্পাঞ্চল নির্মাণে ব্যাপকভাবে অর্থায়ন করে চীন। চীনের কৌশল ছিল পশ্চিমা মডেল থেকে ভিন্ন। তারা রাজনৈতিক শর্ত আরোপ না করে সরাসরি বিনিয়োগ দেয় এবং দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে। অনেক আফ্রিকান সরকারের কাছে এটি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ পশ্চিমা সাহায্যের ক্ষেত্রে সাধারণত গণতন্ত্র, মানবাধিকার বা প্রশাসনিক সংস্কারের মতো শর্ত যুক্ত থাকত। কিন্তু চীনের বিনিয়োগে কোনো শর্ত নেই, যার ফলে আফ্রিকার অনেক দেশ চীনের দিকে ঝুঁকে পড়ে। চীনের সবচেয়ে বড় উদ্যোগ হল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা বিশ্বজুড়ে বাণিজ্য ও অবকাঠামো নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা। আফ্রিকায় এই উদ্যোগের মাধ্যমে বহু রেল লাইন, বন্দর ও শিল্পাঞ্চল তৈরি হয়েছে। ইথিওপিয়া জিবুতি রেলপথ, কেনিয়ার স্ট্যান্ডেল গেজ রেলপথ ও নাইজেরিয়ার বিদ্যুৎ প্রকল্প, এই সবই কিন্তু চীনের অর্থায়নে তৈরি। তবে চীনের এই বিনিয়োগ নিয়েও বিতর্ক রয়েছে। অনেক বিশ্লেষক বলতেছেন এটি একটি ডেট ট্রিপ ডমিনেট, অর্থাৎ ঋণের মাধ্যমে প্রভাব বিস্তার। যখন কোনো দেশ ঋণ শোধ করতে ব্যর্থ হয়, তখন চীন সেই দেশের কৌশলগত সম্পদ বা অবকাঠামোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করে এবং বলে তারা পারস্পরিক উন্নয়ন চায়, তবুও কিন্তু দেখা যায় অনেক আফ্রিকান দেশে ঋণের চাপ বাড়তেছে। চীনের প্রভাব বাড়তে থাকায় পশ্চিমা শক্তিও নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রান্স আফ্রিকায় তাদের কূটনৈতিক ও সামরিক উপস্থিতি বাড়িয়েছে।
বিশেষ করে সন্ত্রাস বিরোধী অভিযান ও নিরাপত্তা অজুহাতে অনেক দেশে পশ্চিমা সামরিক ঘাঁটি তৈরি হয়েছে। পশ্চিমা জোট দাবি করে তাদের লক্ষ্য হচ্ছে স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষা। এই পরিস্থিতিতে মনে হচ্ছে যেন আফ্রিকা আবারও একটি নতুন গ্রেট গেমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে চীনের অর্থনৈতিক প্রভাব, অন্যদিকে পশ্চিমাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব। দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা আফ্রিকান দেশগুলোর জন্য কঠিন হয়ে উঠেছে। অনেক দেশ এখন একাধিক শক্তির সাথে সম্পর্ক বজায় রাখার কৌশল নিচ্ছে, যাতে কোনো এক শক্তির উপর নির্ভরশীল না হয়ে পড়ে। আফ্রিকার গুরুত্বের আরেকটি বড় কারণ হলো এর প্রাকৃতিক সম্পদ। বিশ্বের বিশাল অংশের কোবাল্ট, লিথিয়াম, ইউরেনিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ আফ্রিকাতেই পাওয়া যায়, যা আধুনিক প্রযুক্তি শিল্পের জন্য অপরিহার্য। স্মার্টফোন, ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি সবকিছুর জন্য এইসব সম্পদের প্রয়োজন। ফলে বৈশ্বিক শক্তিগুলো আফ্রিকাকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখতেছে। তবে এই প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আফ্রিকার জনগণের ভূমিকা কি? তারা কি শুধু বৈশ্বিক শক্তির খেলায় পাদ্দা হয়ে থাকবে, নাকি নিজেদের উন্নয়ন ও ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে? অনেক আফ্রিকান বিশ্লেষক বলতেছেন, এখন সময় এসেছে আফ্রিকা নিজের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং বিদেশি শক্তির উপর নির্ভরতা কমানো। আফ্রিকান ইউনিয়ন এবং আঞ্চলিক জোটগুলো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, যাতে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। স্থানীয় শিল্প, শিক্ষা ও প্রযুক্তি উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে। কিছু দেশ ইতিমধ্যেই বিদেশি বিনিয়োগের শর্ত কাঠামো করেছে এবং নিজেদের সম্পদের উপর নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টাও করতেছে। তবুও বাস্তবতা হলো চীন ও পশ্চিমা শক্তির প্রতিযোগিতা আগামী কয়েক দশক ধরে চলতেই থাকবে, কারণ আফ্রিকা ভবিষ্যতের অর্থনীতি, প্রযুক্তি ও জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতা কখনো উন্নয়ন বয়ে আনবে, আবার কখনো সংঘাতের কারণও হতে পারে। আফ্রিকার ভবিষ্যৎ নির্ভর করছে এই মহাদেশ কতটা দক্ষতার সাথে বৈশ্বিক শক্তির সাথে সম্পর্ক পরিচালনা করতে পারে তার উপর। যদি তারা নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিতভাবে বিনিয়োগ গ্রহণ করে, তবে এই প্রতিযোগিতা তাদের উন্নয়নের সুযোগ তৈরি করতে পারে। আর যদি বিদেশি প্রভাবের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তবে এটি নতুন ধরনের অর্থনৈতিক উপনিবেশে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটি শুধু চীন বা পশ্চিমা শক্তির নয়, এটি আসলে ক্ষমতা, সম্পদ এবং ভবিষ্যতের লড়াই। আফ্রিকা কি আবার দখল হবে, নাকি এবার তারা নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে? তার উত্তর সময় বলে দেবে। তবে ইতিহাস দেখিয়েছে বাহ্যিক শক্তি আসে ও যায়, কিন্তু একটি মহাদেশের প্রকৃত শক্তি তার জনগণের মধ্যেই থাকে। আফ্রিকার ক্ষেত্রেও সেটিই সত্য হতে পারে। যদি তারা নিজেদের ঐক্য, সম্পদ ও ক্ষমতাকে কাজে লাগাতে পারে, তাহলেই তারা সার্থক হতে পারবে। তবে শেষ প্রশ্ন একটাই, আফ্রিকার নতুন দখলদার কে, চীন নাকি পশ্চিমা শক্তি? তবে উত্তরটি একক নয়, কারণ আফ্রিকার গল্প শুধু দখলের নয়, এটি সংগ্রামের গল্প, বেঁচে থাকার গল্প এবং ভবিষ্যৎ গড়ার গল্প। এই মহাদেশের মানুষ যদি নিজেদের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারে, তবে হয়তো একদিন আর কোনো দখলদারের কথা ভাববে না, বরং নিজেরাই হয়ে উঠবে বৈশ্বিক শক্তির অন্যতম কেন্দ্র হয়ে।